হোয়াইট হাউসে $400 মিলিয়ন বলরুম নির্মাণ বাধা দেওয়ার আবেদন নাকচ আদালতের। আদেশ মানুন, নইলে ক্রিমিনাল কন্টেম্প্ট অভিবাসন অভিযান নিয়ে মিনেসোটায় বিচারকের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তদন্তে যুক্ত অন্তত 10 FBI এজেন্ট বরখাস্ত। যুক্তরাষ্ট্রে বইছে মিড টার্ম নির্বাচনী হাওয়া, ভোট কেন্দ্রে থাকছে না আইসি এজেন্টদের তৎপরতা। এবং যাদের সঙ্গে সম্পর্ক নেই সেসব তৃতীয় দেশে অভিবাসীদের পাঠানোর নীতি অবৈধ, ম্যাসাচুসেটসের এক বিচারকের রায়। হোয়াইট হাউসে ইস্ট উইং ভেঙে $400 মিলিয়ন ব্যয়ে একটি বিশাল বলরুম নির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্মাণ কাজ বন্ধে একটি ঐতিহ্য সংরক্ষণবাদী গোষ্ঠীর করা জরুরি আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন জেলা জজ তার রায়ে বলেছেন, ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন নামক গোষ্ঠীটি এই প্রকল্প সাময়িকভাবে বন্ধ করার জন্য যথেষ্ট আইনি ভিত্তি দেখাতে পারেনি, ফলে নির্মাণ কাজ চালিয়ে যেতে বর্তমানে কোনো বাধা নেই। সংরক্ষণবাদীদের দাবি ছিল প্রকল্পটি যথাযথ স্বাধীন পর্যালোচনা এবং কংগ্রেসের অনুমোদন ছাড়া শুরু করা হয়েছে। তাদের মতে ঐতিহাসিক এই স্থাপনার পরিবর্তনের আগে আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল। প্রতিবেদন অনুসারে দুটি ফেডারেল রিভিউ প্যানেলের চূড়ান্ত মতামতের অপেক্ষা না করেই প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রকল্পের কাজ শুরু করেছেন। এর মধ্যে একটি প্যানেল ইতিমধ্যে অনুমোদন দিলেও অন্যটির বৈঠক আগামী মার্চ মাসে হওয়ার কথা রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই বিলাসবহুল প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র আলোচনা সমালোচনা চললেও আদালতের এই রায়ের ফলে কাজ আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। মিনেসোটা রাজ্যের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ও অভিবাসন কর্তৃপক্ষকে কঠোর সতর্কতা বার্তা দিয়েছেন প্রধান ফেডারেল বিচারক প্যাট্রিক শিল্ডস। বৃহস্পতিবার তিনি বলেছেন, আদালতের আদেশ মানতে হবে, নইলে ফৌজদারি আদালত অবমাননা বা ক্রিমিনাল কন্টেম্প্টের মুখে পড়তে হবে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় নিয়োগপ্রাপ্ত বিচারক শিল্ডস সাধারণত রক্ষণশীল হিসেবে পরিচিত। রাজ্যের ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল রোজেন এর পাঠানো একটি ইমেইল নিয়ে আপত্তি তোলেন তিনি। ওই ইমেইলে রোজেন অভিযোগ করেছিলেন, আদালত মিনেসোটায় অভিবাসন অভিযান চলাকালে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর আদালত অবমাননার মাত্রা অতিরঞ্জিত করেছে। বিচারক জানিয়েছেন, জানুয়ারির এক আদেশে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন, যখন দেখা যায় ৭৪টি মামলায় ৯৬টি আদালত আদেশ লঙ্ঘন হয়েছে। নতুন পর্যালোচনায় কিছু ভুল ধরা পড়লেও সংশোধিত হিসাব বলছে ৬৬টি মামলায় ৯৭টি আদেশ ভঙ্গ হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ৭৭টি মামলায় আরও ১১৩টি লঙ্ঘনের তালিকাও সংযুক্ত করা হয়েছে। বিচারক শিল্ডস আরও লিখেছেন, ক্রমশ এই আদালতকে আইসি আদেশ মানাতে দেওয়ানি আদালত অবমাননার হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির খুব কম, যেখানে ফেডারেল আদালতকে বারবার সরকারকেই আদেশ মানাতে হুমকি দিতে হয়েছে। বৃহস্পতিবারই আরেক বিচারকের আদেশে রোজেন তার সিভিল ডিভিশন প্রধান এবং আইসি প্রতিনিধিদের আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে বলা হয়েছে। সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ না মানার অভিযোগ তাদের বিরুদ্ধে। এই ঘটনাপ্রবাহ ট্রাম্প প্রশাসনের অভিবাসনের কড়াকড়ি ঘিরে দেশ জুড়ে ফেডারেল বিচারকদের একাধিক সমালোচনামূলক মন্তব্য ও রায়ের ধারাবাহিকতার অংশ। বহু বিচারকই যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ প্রসেস ও মানবিক আচরণের মানদণ্ড লঙ্ঘনের প্রশ্ন তুলেছেন। এদিকে এক সংবাদ সম্মেলনে রোজেন বলেছেন, তার দপ্তর ৭৪টি মামলার মধ্যে ১২টির একটি পরিসংখ্যানগতভাবে শক্তিশালী নমুনা পরীক্ষা করে উচ্চমাত্রার আনুগত্যতা পেয়েছে। তিনি দাবি করেছেন, আদালতের পূর্বের গণনা অতিরিক্ত ও জনসমক্ষে ব্যবহারের জন্য অনুপযুক্তভাবে তীক্ষ্ণ ছিল। তবে বিচারক শিল্ডস মন্তব্য করেছেন, সমস্যার সমাধানে উন্নত অনুগত্য নিশ্চিত করার বদলে সরকার আদালতকেই আক্রমণ করেছে। তবে রোজেন স্বীকার করেছেন, তার দপ্তরে প্রসিকিউটরের সংখ্যা দ্রুত কমেছে। আগের শেষ দিনে ৬৪ জন সহকারী ইউএস অ্যাটর্নি থাকলেও এখন তা নেমে এসেছে ৩৬-এ। তিনি বলেছেন, নতুন নিয়োগ চলছে এবং বড় অপরাধ মোকাবিলার সক্ষমতা এখনও আছে। বিচারক শিল্ডস অবশ্য লিখছেন, মিনেসোটায় ৩,০০০ আইসি এজেন্ট মোতায়েন করে শত শত মামলার সম্ভাবনা তৈরি করা হলেও সেগুলো সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। আদেশের শেষে প্রধান বিচারক স্পষ্ট ভাষায় বলেছেন,
আইনের শাসন রক্ষায় যা প্রয়োজন আদালত তাই করবে। প্রয়োজনে ফৌজদারি আদালত অবমাননার ব্যবস্থাও নেওয়া হবে। একভাবে বা অন্যভাবে আইসিই এই আদালতের আদেশ মানবে। বিশ্লেষকদের মতে বিচারকের এই বক্তব্য মিনেসোটায় অভিবাসন প্রয়োগ, বিচার বিভাগের ভূমিকা এবং ফেডারেল আদালতের সম্পর্ক নিয়ে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিভিন্ন তদন্তে যুক্ত থাকা আরও কয়েকজন এজেন্টকে বরখাস্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। এর মধ্যে ফ্লোরিডার তার স্টেট মার এ লোগো এ পাওয়া শ্রেণীবদ্ধ নথি সংক্রান্ত মামলায় কাজ করা কর্মকর্তারাও রয়েছেন। দ্য হিলকে দেওয়া তথ্য অনুযায়ী বুধবার অন্তত 10 জন এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প সংক্রান্ত মামলায় কাজ করা এফবিআই ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক বরখাস্তের ঘটনায় এটি নতুন সংযোজন। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে এসব বরখাস্ত ডিউ প্রসেস বা ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে এবং ব্যুরোর সক্ষমতা দুর্বল করছে। তাদের বিবৃতিতে বলা হয়, এই ধরনের পদক্ষেপ ব্যুরোর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও দক্ষতা হারিয়ে ফেলছে, নেতৃত্বের প্রতি আস্থা কমাচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে, যা শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। এবার জানা প্রয়োজন, মার আ লোগো মামলা আসলে কি। মার এ লোগো মামলায় অভিযোগ ছিল ট্রাম্পের ফ্লোরিডার স্টেটে প্রায় 300টি শ্রেণীবদ্ধ চিহ্নযুক্ত নথি পাওয়া যায়। তার বিরুদ্ধে এসপিওনেক অ্যাক্ট লঙ্ঘন ও বিচার ব্যাহত করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়, কর্তৃপক্ষ ও এমনকি নিজের আইনজীবীর কাছ থেকেও কিছু নথি গোপন রাখতে নথিগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগেও 6 জানুয়ারির ক্যাপিটাল হামলা সংক্রান্ত মামলায় কাজ করা কিছু এজেন্টকে বরখাস্ত করা হয়েছিল। একইভাবে বিচার বিভাগ ও ট্রাম্প সংক্রান্ত মামলায় যুক্ত একাধিক প্রসিকিউটর এবং ক্যাপিটাল দাঙ্গাকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা আইনজীবীদের অপসারণ করেছে। সমালোচকদের মতে এই ধারাবাহিক বরখাস্ত ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারে। সমর্থকরা অবশ্য বলছেন, প্রশাসন তার আস্থা ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নেতৃত্ব পুনর্গঠন করছে। বর্তমানে এফবিআই বা হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে বিচার প্রক্রিয়ার স্বাধীনতা ও প্রশাসনিক ক্ষমতার সীমা নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক অভিবাসন অভিযানের মধ্যে বইতে শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের হাওয়া। আর এই নির্বাচনকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ আশ্বাস এসেছে ফেডারেল সরকারের পক্ষ থেকে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর জ্যেষ্ঠ এক কর্মকর্তা রাজ্যগুলোর নির্বাচনে প্রশাসকদের জানিয়ে দিয়েছেন, নভেম্বরের ভোটে কোনো ভোটকেন্দ্রে অভিবাসন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হবে না। ডিএইচএস-এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইলেকশন ইন্টিগ্রিটির হেদার হ্যানি রাজ্য সচিবদের সঙ্গে এক সমন্বয় বৈঠকে বলেছেন, ভোটকেন্দ্রে আইসিই থাকবে এমন কোনো ধারণাই সঠিক নয়। এই তথ্য অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট অ্যাড্রিয়ান ফন্টিস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন। ওরেগনের সেক্রেটারি অব স্টেট টোবিয়ার রিড এর কার্যালয়েও একই আশ্বাসের কথা জানিয়েছে। কেন্টাকির রিপাবলিকান সেক্রেটারি স্টেট মাইকেল অ্যাডামস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রতিশ্রুতিটি সরাসরি ডিএইচএস-এর পক্ষ থেকেই এসেছে। অনেকে বলেছেন, সাধারণত এমন সমন্বয় বৈঠক হওয়া আলাদা কিছু নয়, তবে এবছর পরিস্থিতিটা অনেকটাই ভিন্ন। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কিছু পদক্ষেপ ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে 2020 সালের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও জালিয়াতির অভিযোগ আবারও সামনে এসেছে। সম্প্রতি জর্জিয়ার ফুলটন কাউন্টির একটি নির্বাচনী কার্যালয়ে ফেডারেল কর্মকর্তারা তল্লাশি চালিয়ে 2020 সালের ব্যালট ও রেকর্ড জব্দ করে, যা সমালোচকদের মতে অপ্রয়োজনীয় ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর পদক্ষেপ। ডেমোক্র্যাট নির্বাচন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ভোটারদের, বিশেষ করে অভিবাসী পটভূমিদের নাগরিকদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে পারে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্বগুলো অঙ্গরাজ্যগুলোর। বেশিরভাগ রাজ্যে এই ক্ষমতা নির্বাচিত সেক্রেটারি অব স্টেটের কার্যালয়ে ন্যস্ত। তাই
ফেডারেল সংস্থার সম্ভাব্য হস্তক্ষেপের ইঙ্গিতও রাজ্য কর্মকর্তাদের কাছে সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী ডেমোক্রেট সেক্রেটারিরা প্রশাসনের কাছে কয়েকটি প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে নির্বাচন নিরাপত্তা তহবিল কমানো হচ্ছে কিনা, মার্কিন নাগরিক নয় এমন ভোটার শনাক্তে নতুন অভিযান কেন জোরদার করা হচ্ছে ইত্যাদি। হোয়াইট হাউস থেকে আগে বলা হয়েছে গত বছরের নির্বাচনে কোনো বিঘ্ন ঘটেনি, যেখানে ডেমোক্রেটরা ভালো ফলাফল করেছে। কংগ্রেসের এক শুনানিতে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি প্রধানদের জিজ্ঞাসা করা হলে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভোট কেন্দ্র পাহারায় তাদের সংস্থা আর যুক্ত থাকবে না। এদিকে ডেমোক্র্যাটরা মনে করিয়ে দিয়েছেন যে 2020 সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে এবং 6 জানুয়ারির ক্যাপিটল হামলার ঘটনাগুলো এখনও রাজনৈতিক স্মৃতিতে পুরোপুরি স্পষ্ট। সেই প্রেক্ষাপটে আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রিপাবলিকান নেতারা বলছেন নির্বাচন সুরক্ষা ও ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। এতে অযথা ভয়ের কিছু নেই। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজ্য ও ফেডারেল সংস্থার সমন্বয় বাড়ছে। নির্বাচন নিরাপত্তা, ভোট গণনা এবং ভোটার আস্থার বিষয়গুলোই এখন আলোচনার কেন্দ্রে। ডিএসএস কর্মকর্তার এই প্রতিশ্রুতি অন্তত একটি বড় আশঙ্কা প্রশমিত করেছে। ভোটের দিনের ভোটকেন্দ্রে অভিবাসন এজেন্ট মোতায়েনের গুজবকে অন্তত ডিএসএস কর্মকর্তার এই প্রতিশ্রুতি একটি বড় আশঙ্কা প্রশমিত করেছে। তবে রাজনৈতিক উত্তাপ ও পারস্পরিক অবিশ্বাসের আবহে নির্বাচন ঘিরে বিতর্ক যে পুরোপুরি থামছে না তা এখন অনেকটাই পরিষ্কার। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে আবার নতুন আইনি ধাক্কা খেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ম্যাসাচুসেটসের এক ফেডারেল বিচারক রায় দিয়েছেন যাদের সঙ্গে সেই দেশের কোনো সম্পর্ক নেই সেই সব তৃতীয় দেশে অভিবাসীদের পাঠানোর নীতি আইনসম্মত নয় এবং তা বাতিল করতে হবে। মার্কিন জেলা বিচারক ব্রায়ান মার্ফি বলেছেন এই নীতি অভিবাসীদের ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ণ করছে। তবে তিনি তার রায় 15 দিনের জন্য স্থগিত রেখেছেন যাতে সরকার চাইলে আপিল করতে পারে। এই নীতির আওতায় কিছু অভিবাসীকে তাদের জন্মভূমি ছাড়া অন্য কোনো দেশে পাঠানো হচ্ছিল যেখানে তাদের পারিবারিক, নাগরিক বা বসবাসের কোনো সম্পর্ক নেই। এর আগে একটি ফ্লাইট যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে কয়েকজন অভিবাসীকে নিয়ে যায়, যদিও তাদের সঙ্গে দেশটির সরাসরি সম্পর্ক ছিল না। গত বছর ইউএস প্রশাসনের পক্ষে সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে বিচারকের আগের স্থগিতাদেশ সাময়িকভাবে তুলে দেয়। তবে এবারের রায়ে বিচারক মার্ফি স্পষ্ট করেন অভিবাসীদের অর্থবহ নোটিশ এবং আপত্তি জানানোর সুযোগ দেওয়া ছাড়া এমন বহিষ্কার গ্রহণযোগ্য নয়। তার ভাষায় এই দেশের কোনো ব্যক্তিকে আইনি প্রক্রিয়া ছাড়া জীবন, স্বাধীনতা বা সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। আদালতের পর্যবেক্ষণে বিচারক মার্ফি উল্লেখ করেছেন প্রশাসন তার আগের আদেশ একাধিকবার লঙ্ঘন করেছে বা লঙ্ঘনের চেষ্টা করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন মার্চ মাসে প্রতিরক্ষা দপ্তর অন্তত 6 জনকে সালভাদোর ও মেক্সিকোতে পাঠায়, যদিও তাদের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তিনি আরও বলেন প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের জানায়নি যে তাদের কোন দেশে পাঠানো হবে, ফলে তারা কার্যকরভাবে আইনি আপত্তি তোলার সুযোগই পায়নি। বিচারকের মতে এই নীতির লক্ষ্যবস্তুদের মধ্যে এমন অভিবাসীরাও আছেন যারা নিজ দেশে নির্যাতন বা নিপীড়নের আশঙ্কায় সুরক্ষা পেয়েছিলেন। যদিও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর তত্ত্বাবধানে মে মাসে সাউথ সুদানে পাঠানো 8 জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অপরাধের দণ্ড এবং চূড়ান্ত বহিষ্কার আদেশ ছিল। এই মামলা আবারও দেখিয়ে দিল অভিবাসন প্রশ্নে প্রশাসন ও ফেডারেল আদালতের মধ্যে টানাপোড়েন অব্যাহত। একদিকে প্রশাসন দ্রুত বহিষ্কারের ক্ষমতা চায়, অন্যদিকে আদালত বলছে সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। রায়টি চূড়ান্ত নয়, সরকার আপিল করলে বিষয়টি আবার উচ্চ আদালতে যেতে পারে। তবে আপাতত এই সিদ্ধান্ত প্রশাসনের নীতিতে বড় আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।